এই বাড়িতে আসার পর থেকে একটুও শান্তি নেই। উঠোনে দুটো হাঁস ছিল, সেগুলোও কোথায় গেল কে জানে। দিনে দিনে সংসারের সব কিছু হারিয়ে যাচ্ছে, কিচ্ছু থাকে না, কিচ্ছু টেকে না। মা, হাঁস দুটো গতকাল সন্ধ্যায় ছিল, আমি নিজের চোখে দেখেছি। আজ ভোরে উঠে দেখি নেই। চারদিকে খুঁজলাম, পুকুর পাড়েও গেলাম, কিন্তু কোথাও নেই। একটা জিনিস বুঝতে পারছি না মা, হাঁসের ঘরের দরজাটা তো রাতে বন্ধ করে শুয়েছিলাম, তাহলে বেরোলো কোন পথে? বন্ধ ছিল মানে কি? হাঁস কি নিজে থেকে উড়ে পালাবে? বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো কে জানে, কিন্তু এই সংসারে একটা জিনিসও ধরে রাখতে পারো না। মা, আমি তো ঠিকঠাকই দেখেছিলাম। আচ্ছা, রাতে কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিলেন কি? কোনো পায়ের শব্দ বা কিছু? রাতে ঘুম হয় না আমার, সেটা তো জানোই। তবে শব্দ হয়েছিল কিনা এখন আমার মনে পড়ছে না। তুমি বিনোদকে বলো একটু খোঁজ করতে, এদিক ওদিক জিজ্ঞাসা করতে। আর শোনো, এই বর্ষাটা ভারী হবে। মোড়ল বলেছিল অনেক বড় বন্যা আসবে। এবার আগে থেকে খাবার দাবার একটু সরিয়ে রাখতে হবে, না হলে পরে হাহাকার করলেও কিচ্ছু পাবে না। মোড়ল বলছে খাবার মজুত রাখতে, কিন্তু মা আমাদের ঘরে মজুত করব কি? যা আছে তা তো দিনে দিনে শেষ হচ্ছে। মোড়ল যেভাবে বলছে মনে হচ্ছে সে আগে থেকেই জানে যে বন্যাটা কবে হবে। এত নিশ্চিত হয়ে বলছে কিভাবে? একটু অদ্ভুত লাগছে না আপনার? মোড়ল এই গ্রামে কত বছর ধরে আছে, কত বন্যা দেখেছে। অভিজ্ঞ মানুষ গ্রামের ভালো মন্দ সব বোঝে। তার কথায় খামোকা সন্দেহ করতে যেও না। তবুও মা, আমার যেন কোথাও একটা খটকা লাগছে, ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু পেটের ভেতরটা কেমন করছে, কিছু একটা ঠিক নেই। শোনো না, একটু কথা বলবো। হাঁস দুটোর ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। আমার মনে হচ্ছে ওগুলো হারায়নি, কেউ একটা সরিয়েছে। আমার মনের ভেতর এই কথাটাই সারাদিন ঘুরছে। বলি এত রাতে আবার এসব কি শুরু করলে? হাঁস গেছে তো গেছে, কি আর করা যাবে। এখন আমাকে খেতে দাও, সারাদিন খেটে এসেছি। এসব নিয়ে আমাকে জ্বালাতন করো না তো। শুধু আমাদের হাঁসের কথা বলছি না গো, রেনুদির সাথে আজকে যা হলো, তাদের বাড়িরও দুটো হাঁস চুরি হয়ে গেছে। পাশের বাড়ির হরিদাস কাকার বাড়িতেও একই অবস্থা। 3 বাড়ির হাঁস একসময় উধাও। এটা কি কাকতালীয় হতে পারে? হতে পারে গ্রামে কেউ চুরি করছে, এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? মোড়ল আছে, এসে দেখবে। মোড়ল দেখবে? তোমাকে একটা কথা বলি শোনো, কাল রাতে আমার ঘুম আসছিল না, এটা সেটা ভাবছিলাম। এক সময় জানলা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম অন্ধকারের মধ্যে 2-3 জন লোক মোড়লের বাড়ির দিকে যাচ্ছে। হাতে কি যেন বড় বড় জিনিস বয়ে নিয়ে যাচ্ছে, ভারী কিছু। তুমি রাতে জানলা দিয়ে কি দেখছো? ঘুমাওনি? বললাম তো ঘুম আসেনি, মাথায় অনেক কিছু ঘুরছিল। একটু ভাবো তো, মোড়ল বলছে অনেক বন্যা আসবে, খাবার মজুত রাখতে। আবার সে নিজে কি মজুত করছে সেটা কি কেউ দেখেছে? সে নিজে কি জমাচ্ছে? মালতী, মোড়লের বিরুদ্ধে কথা বলা চারটিখানি কথা না। এই গ্রামে সে সবচেয়ে ক্ষমতাবান মানুষ। তার সাথে পাল্লা দিতে গেলে আমাদের সংসারটা যেটুকু টিকে আছে সেটাও ভেঙে যাবে। আর ভুল না করলে কি সংসার ভালো চলছে? এই যে প্রতিদিন টানাটানি, এটা কি এমনি এমনি হচ্ছে? একটু চোখটা খোলা রেখে দেখো কি হচ্ছে চারপাশে। মালতী, তুমি এই গ্রামে নতুন এসেছো। মোড়ল কতটা শক্তিশালী, তার হাত কত দূর পর্যন্ত যায়, এটা তুমি জানো না এখনো। ক্ষমতাবান মানুষও ভুল করে বিনোদ। শক্তিশালী মানে তো এটা নয় যে সে যা করবে সেটাই ঠিক। এই কথা আমি মানিও না, মানবও না। রেনুদি, তোমার হাঁসগুলো কবে থেকে নেই বলো তো? পরশু রাত থেকে রে। 3টা ছিল, সকালে উঠে দেখি একটাও নেই। আমার জামাই বলছে কুকুরে টেনে নিয়ে গেছে, কিন্তু আমি বলি কুকুরে নিলে তো কিছু পড়ে থাকতো, একটা পালক বা রক্তের দাগ কিচ্ছু নেই, একদম সাফ। হরিদাস কাকার বাড়িতেও হুবহু একই গল্প। আমাদের বাড়িরও দুটো গেছে। 3টে বাড়ির হাঁসই একরকম ভাবে উধাও। কোনো মানুষের কাজ ছাড়া এরকম হতে পারে? এভাবে তো ভাবিনি আগে। তুমি কি বলতে চাইছো মালতী? পরশু রাতে দেখলাম মোড়লের বাড়ির দিকে অন্ধকারে লোকজন যাচ্ছে, হাতে কিছু একটা ভারী জিনিস নিয়ে। আর গতকাল সকালে মোড়লের বাড়ির পিছন দিক থেকে হাঁসের ডাক শুনলাম, স্পষ্ট শুনলাম, আমার কোনো ভুল নেই। হাঁসের ডাক? কিন্তু মোড়লের বাড়িতে তো কোনোদিন হাঁস ছিল না, কখনো দেখিনি। এতদিন ছিল না, এখন আছে। রেনুদি ভাবো একটু, বন্যার সময় খাবারের সংকট হবে, বাজার বন্ধ থাকবে, মানুষ কষ্টে পড়বে, তখন মোড়ল চড়া দামে বেচবে। এখন থেকেই গ্রামের মানুষের হাঁস গোপনে সরিয়ে নিজের কাছে জমা করছে, বুঝতে পারছো?
কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? মোড়ল তো সোজা বলে দেবে কিনেছি, ব্যাস, কে ধরবে? প্রমাণ করার একটা রাস্তা আমি ভাবছি, তবে সেটা এখনই বলার সময় নয়। আপাতত তুমি একটু চোখ কান খোলা রাখো, কিছু দেখলে আমাকে জানাও। সত্যি সত্যি মালতী তুমি এই পথে যাবে? কিন্তু মোড়ল যদি টের পেয়ে যায়, যদি রেগে যায়? রাগ করলে করুক, আমরা যদি চুপ করে থাকি, সে আজ হাঁস নেবে, কাল ধান নেবে, পরশু মাছ নেবে। প্রতিটা বন্যায় একই খেলা, প্রতি অভাবে একই লুট। কোথাও তো একটা থামতে হবে রেনুদি। এই যে বৌমা, শোনো একটু। তোমার শ্বশুর বাড়িতে চাল ডাল কিছু মজুদ আছে? বন্যা আসছে, আগে থেকে জোগাড় করে না রাখলে পরে গিয়ে পস্তাবে, তখন কিছুই পাবে না। মোড়ল বাবু, আমাদের ঘরে মজুদ করব কি? যা আছে তাতে দিন চলে কোনো রকম। তবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, গ্রামের সবার জন্য আপনার তরফ থেকে কোনো একটা ব্যবস্থা করা যায় না? মানে সবাই একটু করে দিলে এক জায়গায় রাখলো, দরকারে সবাই মিলে খেলো। একসাথে সবাই মিলে? আরে ওসব কাগজে কলমের কথা, বাস্তবে হয় না। যে যার মতো দেখুক, যে পারে সে বাঁচুক। তবে তোমার যদি দরকার পড়ে, আমি ভালো দামে কিছু দিতে পারবো, আমার কাছে আছে। ভালো দামে মানে? বাজারের চেয়ে বেশি দামে বলছেন? বন্যার সময় বাজার বন্ধ থাকে, রাস্তা একেবারে ডুবে যায়, নৌকা ছাড়া কোথাও যাওয়া যায় না। তখন যা পাবে, যে দামেই পাবে, সেটাই তোমার কাছে দামি। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এটুকু বোঝে না? বুঝি মোড়ল বাবু, বুঝি। তবে একটা কথা জিজ্ঞাসা করব, আপনার বাড়ির পেছন থেকে হাঁসের ডাক আসছে, আপনি কি হাঁস রাখছেন এখন? হ্যাঁ, কয়েকটা কিনেছি, বন্যার আগে রেখে দিচ্ছি। তোমার কি সমস্যা আছে কিছু? না না, সমস্যা নেই কোনো, শুধু ভাবলাম জিজ্ঞাসা করি। কোথায় কিনলেন? পাশের গ্রাম থেকে? আমাদেরও হয়তো কিনতে হতে পারে, তাই জানতে চাইছিলাম। দরকার হলে আমার কাছে এসো, দাম দিলে দেব, অন্য কোথাও খোঁজবার দরকার নেই। আচ্ছা মোড়ল বাবু, কথাটা মনে রাখবো। জল তো উঠে আসছে, রাস্তায় হাঁটু জল উঠে গেছে। ঘরে চাল আছে আর দুবেলা, তারপর মোড়লের কাছে একবার যেতে হবে, আর কোনো উপায় দেখছি না। মা, মোড়লের কাছে গেলে সে 3 গুণ দাম চাইবে। আমাদের কাছে সেই টাকা কোথায়? যেটুকু জমানো ছিল গত মাসে ওষুধ খরচে চলে গেছে। তাহলে কি করব? না খেয়ে মরবো? তুমি এই বাড়িতে বসে আরো বিপদ ডেকে আনছো। আগে অন্তত 2-1 বেলা চলে যেত, এখন তাও হচ্ছে না। মা, এই যে টানাটানি, এটা আমার আসার জন্য নয়। এই টানাটানি তৈরি করছে অন্য কেউ। মোড়ল মশাই আমাদের হাঁস চুরি করিয়ে নিয়ে গেছে, শুধু আমাদের না, গ্রামের আরো অনেকের। সব সরিয়ে রেখেছে যাতে বন্যার সময় সে চড়া দামে বেচতে পারে। এটাই তার ব্যবসা প্রতি বছরের। কি বলছো তুমি? মোড়ল, তার এত সাহস? তোমার কাছে কিছু প্রমাণ আছে নাকি শুধু মুখে বলছো? প্রমাণ জোগাড় করছি মা, কিন্তু এখন আমাকে একটু সময় দিন। আমার একটা ভাবনা আছে, গ্রামের মানুষদের একসাথে করব, খাওয়ানোর ব্যবস্থাও করব, তার মধ্য দিয়েই সত্যিটা বেরিয়ে আসবে। কিভাবে করবে? তোমার হাতে তো কিছু নেই, না টাকা না খাবার। রান্না জানি মা, সেটা আমার হাতে আছে, আর মানুষকে জড়ো করতে জানি, সেটাও আছে। এই দুটো দিয়ে শুরু করব, বাকিটা একটু একটু করে হবে। তোমার ভরসায় কি হবে জানি না, যা করার করো, কিন্তু বিপদে পড়লে আমাকে ধরো না। বিপদের কথা বলছেন মা? আমরা তো এখনই বিপদে আছি। ঘরে খাবার নেই, বাইরে জল নেই, টাকা নেই, কোনো কিছু কিনে খাবার খাবো সেই পরিস্থিতিও নেই। এর চেয়ে বেশি বিপদ আর কি হবে? বিশ্বাস করতে কষ্ট হয় মালতী, এই সংসার আমি একা সামলেছি কত বছর ধরে। বিনোদের বাবা মরে যাওয়ার পর থেকে একা। হঠাৎ কাউকে বিশ্বাস করে কিছু করতে দেওয়া সহজ কথা নয় আমার জন্য। জানি মা আমি সেটা, তবে একবার করে দেখুন না, শুধু একবার। যদি ভুল হয়, দোষ হয়, সব তো আমার। কিন্তু যদি ঠিক হয়, তাহলে শুধু আমাদের না, পুরো গ্রামের একটা ভালো হবে। রেনুদি, আমি আজ রাতেও দেখলাম মোড়লের লোকজন 3টে বড় ঝুড়ি মাথায় করে নিয়ে গেছে। ঝুড়ির ভেতর থেকে শব্দও আসছিল, হাসির শব্দ স্পষ্ট, আমি কান পেতে শুনেছি। কিন্তু প্রমাণ? মোড়লের বাড়িতে তো ঢোকা যাবে না, ঢুকতে গেলে তো আমাদেরকে থানায় দেবে উল্টো। ঢুকতে হবে না, প্রমাণ বের করার আরেকটা রাস্তা আছে। রেনুদি, তোমার হাঁসের পায়ে কি কোনো চিহ্ন টিহ্ন ছিল? কিছু বাঁধা ছিল? হ্যাঁ ছিল তো, আমার একটা হাঁসের বাপার গোড়ায়
একটা লাল সুতো বাঁধা ছিল। আমার ছোট ছেলে মিঠুন খেলতে গিয়ে বেঁধেছিল, বলেছিল এটা তোমার হাঁস, ওই দাগ দিয়ে রেখেছিল। সেই সুতোটা খোলা হয়নি। এটাই রেনুদি, এটাই প্রমাণ। যদি মোড়লের কাছে যে হাঁসগুলো থাকে তার মধ্যে সেই লাল সুতোওয়ালা হাঁসটা পাওয়া যায়, তাহলে সে আর অস্বীকার করতে পারবে না। কোনো বাজারে কেনা হাঁসের পায়ে বাচ্চার বাঁধা লাল সুতো থাকবে কেন? তা তো ঠিক, কিন্তু মোড়লের বাড়ির হাঁসগুলো কে দেখবে? কে যাবে ওর পেছনের দিকে? সেটাই আসল চাল রেনুদি। আমি এমন কিছু করব যাতে মোড়ল নিজের হাতেই হাঁসগুলো বাইরে আনবে। নদীর পাড়ে একটা ভোজের আয়োজন করব, গ্রামের সবাইকে ডাকবো, সাথে মোড়লকেও। মোড়লকে বলবো তার নামে দানের ভোজ, সে খুশি হয়ে হাঁস দেবে। ভোজ? এই বন্যার মধ্যে কি দিয়ে রান্না করবে? সেটাই ভাবছি, একটা ব্যবস্থা হবে। কিন্তু রেনুদি, শুধু খাওয়ানো তো উদ্দেশ্য না, মানুষকে খাওয়ানোর সাথে সাথে সত্যিটাও আমাদের সামনে আনতে হবে, সবার চোখের সামনে। দুটো কাজ একই সময়। মালতী, যদি মোড়ল রেগে আগুন হয় তোমার উপর চড়াও হয়, বিনোদ জানে সব। ওকে বলবো, সে পাশে থাকবে। আর মোড়ল মশাই রাগ করলে করুক, গ্রামের 50-60 জন মানুষ যখন সামনে দাঁড়িয়ে থাকবে তখন মোড়লের রাগে আর কিচ্ছু হবে না। সবার সামনে কি করবে ও? তুমি অনেক সাহসী মেয়ে মালতী, আমি তো ভাবতেই পারতাম না এত কিছু। সাহস না রেনুদি, রাগ। চোখের সামনে অন্যায় দেখতে আমার ভেতরটা জ্বলে ওঠে, সেই আগুনেই জ্বলছি। শোনো, তোমাকে একটা কাজে লাগাবো। আজ বিকেলে নদীর পাড়ে একটা ভোজের ব্যবস্থা করছি, তুমি গ্রামের লোকজনকে ডেকে আনবে। ভোজ? এই বন্যার ভেতরে? মালতী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা একদম ঠিক আছে, তুমি আগে পুরোটা শোনো। মোড়ল গ্রামের বাড়ি বাড়ি থেকে হাঁস চুরি করিয়ে এনে নিজের কাছে লুকিয়ে রাখছে। রেনুদির হাঁসের পায়ে একটা লাল সুতো বাঁধা আছে, ছেলে বেঁধেছিল খেলতে গিয়ে। সেই হাঁসটাও মোড়লের কাছে। এখন ভাবো, যদি আমি মোড়লকে বলি ভোজে হাঁস দিতে, তার নামে দানের ঘোষণা হবে, তাহলে সে দেবে না? সে তো লোভী মানুষ, লোকের সামনে বড় হওয়ার লোভ তো আছেই তার, দেবে। আর সেই হাঁসগুলোর মধ্যে যখন লাল সুতোওয়ালা হাঁসটা বেরিয়ে পড়বে। মালতী, তুমি এত কিছু ভেবে ফেলেছো এতদিনে? আমাকে একবারও বলোনি? বলিনি কারণ তুমি শুনতে চাওনি। যতবার কথা বলতে গেছি, খেতে দাও, বিরক্ত করো না, এসব বলেছো। কিন্তু এখন বলছি, পুরোটা বলছি। তুমি আছো তো পাশে? হ্যাঁ মালতী, এবার পাশে আছি। তবে একটা কথা শোনো, গ্রামে খবর ছড়ালে মোড়লের কানে চলে যাবে। সে যদি আগেই বুঝে ফেলে তাহলে কিন্তু সব পণ্ড। তুমি এমনভাবে লোকজনকে ডাকবে যেন ব্যাপারটা খুব সাধারণ মনে হয়। বলবে বন্যায় সবাই কষ্টে আছি, একদিন সবাই মিলে আনন্দের ভোজ খাই, কেউ কিচ্ছু সন্দেহ করবে না। বুঝলাম, আমি এখনই বের হচ্ছি। মোড়ল বাবু, একটু সময় আছে? একটা কথা নিয়ে এসেছি। বলো, কি কথা? এই বন্যায় গ্রামের মানুষের বড় কষ্টে আছে, সেটা তো আপনি নিজেই জানেন। আপনি এই গ্রামের মোড়ল, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে। আমি একটা ছোট্ট প্রস্তাব দিতে চাই। আজ বিকেলে নদীর পাড়ে একটা ভোজ হোক, রান্নাবান্না আমি সামলাবো, কিন্তু উপকরণটা আপনার দিক থেকে হলে ভালো হয়। বিনিময়ে আপনার নামে এই দানের কথা সবাই জানবে, গ্রামের প্রতিটা মানুষ। ভাবুন, এই কঠিন সময়ে মোড়ল দুর্গাদাস গ্রামের মানুষকে খাওয়ালেন। এই কথাটা কতদিন মনে থাকবে মানুষের? আমার নামে ভোজ? কিন্তু এটা হঠাৎ কেন? কার মাথায় এলো? হঠাৎ না মোড়লবাবু, বন্যায় মানুষ না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছে একেবারে। এই সময় আপনি যদি এগিয়ে আসেন, মানুষ আপনাকে চিরদিন মনে রাখবে। আর আপনার কাছে তো হাঁস আছে, সেগুলো দিয়ে একটা ঝোল রাঁধবো। মশলা টশলার ব্যবস্থা আমি করব, আপনি শুধু হাঁসগুলো দিন। হাঁসের কথা এত ভালো করে জানলে কিভাবে? হ্যাঁ মোড়লবাবু, গ্রামে কি কিছু লুকোনো যায়? সবাই জানে আপনি বাজার থেকে হাঁস কিনে এনেছেন, মানুষ বলা বলি করে। এই সুযোগে দান করলে আপনার সুনাম হবে, আপনারই নামটা উজ্জ্বল হবে। ঠিক আছে, ঠিক আছে, ভোজ হবে। আমার নামে ভোজ হবে। কটা হাঁস লাগবে বলো? 4-5টা হলেই চলবে। গ্রামের মানুষ তো এমনিতেই কিছু পাচ্ছে না, একটু ঝোল ভাত পেলে খুশি হবে। আপনার এই দানের কথা কেউ ভুলবে না মোড়লবাবু। আমি নিজে সবাইকে বলবো, এই ভোজ মোড়ল দুর্গাদাসের দান। মালতী, দেখো দেখো, মোড়লের বাড়ি থেকে হাঁস আসছে, লোক দিয়ে পাঠাচ্ছে। চোখ রাখো রেনুদি, ভালো করে দেখো সেই হাঁসটা আসছে কিনা। মালতী, আছে সেই লাল সুতোওয়ালা হাঁসটা, বাঁ পায়ের গোড়ায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমার হাঁস, আমি চিনতে পেরেছি। শান্ত হও, এখনই কিছু বলো না, আমি ঠিক সময় বলবো, একটু ধৈর্য ধরো। কিন্তু এই মানুষগুলো সবাই তো মোড়লকে ভয় পায়, তুমি বললেও কি তারা তোমার পাশে দাঁড়াবে?
যখন মানুষ এক জায়গায় থাকে, একসাথে দাঁড়ায়, তখন ভয় অনেকটা কমে যায়। আজ এখানে গ্রামের অনেক মানুষ এসেছে, সবার সামনে যা বলবো মোড়ল একা সেটা চাপা দিতে পারবে না। আর যদি খেপে গিয়ে তোমার ক্ষতি করে, পরে বিনোদের চাকরির ক্ষতি করে? করতে পারে, কিন্তু রেনুদি ভাবো, যদি আজ চুপ করে থাকি, কাল আবার একই জিনিস হবে, পরের বন্যায় আবার হবে, শীতের সময় আবার হবে। সে জানবে কেউ কিছু বলবে না, আরো বেপরোয়া হয়ে উঠবে। কোথাও একদিন তো দাঁড়াতে হবে, সে একদিন আজকেই হোক। আমি তোমার সাথে আছি মালতী, যা হবে দুজনে মিলে হবে। ধন্যবাদ রেনুদি। এখন দেখো মানুষ জড়ো হচ্ছে, আমি শুরু করব। গ্রামের সকলকে আমার নমস্কার। আজ এই কঠিন সময় সবাই এসেছেন, অনেক ধন্যবাদ। হাঁসের ঝোল রান্না হয়েছে, সবাই কিন্তু খাবেন। কিন্তু খাওয়ার আগে একটা কথা আছে, সেটা না বললে আমার বুক ফেটে যাচ্ছে। এই যে হাঁসগুলো আজ রান্না হয়েছে, এগুলো কোথা থেকে এসেছে সেটা সবার জানা দরকার। কি বলতে চাইছো কি তুমি? মুরলবাবু, এই হাঁসগুলোর মধ্যে একটার বাঁ পায়ে লাল সুতো বাঁধা আছে। রেনুদি, তুমি এসো, তোমার হাঁস চেনো। হ্যাঁ, এটা আমার হাঁস। আমার ছেলে মিঠুন খেলতে গিয়ে পায়ে সুতো বেঁধেছিল। এই সুতো আমি নিজে হাতে ধরে দেখেছি কতবার। এটা আমার বাড়ির হাঁস। মিথ্যে কথা, তাহা মিথ্যে। আমি এই হাঁস কিনেছি। কোথা থেকে কিনলেন মোড়লবাবু? কার কাছ থেকে? কবে কিনলেন? বলুন সবার সামনে। আর বলুন, বন্যার আগের রাতে আপনার বাড়িতে অন্ধকারে যে লোকজন আসছিল, তারা কি নিয়ে আসছিল? আমি নিজের চোখে দেখেছি জানলা থেকে। গ্রামের 3টা বাড়ি থেকে একই রাতে হাঁস গেছে। আমাদের বাড়ি, রেনুদিদের বাড়ি এবং হরিকাকার বাড়ি। কোথাও একটা পালক নেই, কোথাও একটা চিহ্ন নেই। কুকুরও নেয়নি, শিয়ালও নেয়নি। কেউ পরিকল্পনা করে সরিয়ে নিয়ে গেছে। আর সেই হাঁসগুলো নিয়ে উঠেছে মোড়লের বাড়ির পেছনে, যেখান থেকে সকালবেলা হাঁসের ডাক আসে, যে বাড়িতে কোনোদিন হাঁস ছিল না। তুমি একটা নতুন বউ, গ্রামের কিছু বোঝো না। আমার বিরুদ্ধে এসব বলে কি লাভ হবে? গ্রামের রাজনীতি না বুঝলেও মানুষের কষ্ট বুঝি মোড়লবাবু। আপনি গ্রামের মানুষের হাঁস চুরি করে নিজের কাছে জমা করছেন। বন্যার সময় যখন মানুষ না খেতে পেয়ে মরবে, তখন চড়া দামে বেচবেন। আগেই আমাকে বলে দিলেন ভালো দামে দেবেন, মনে আছে? সবার সামনে বলুন, এটা কি সত্যি না? মালতী, তুমি আজ যা করলে আমি স্বপ্নেও ভাবিনি এটা তুমি পারবে। এই সাহসটা কোথা থেকে পেলে তুমি? সাহস বলো না গো, রাগ থেকে করছি। যে মানুষ অন্যের অভাবের সুযোগ নিয়ে নিজে ফুলে ফেপে ওঠে, সে মানুষের শত্রু। এটা দেখে আমার সহ্য হচ্ছিল না। কিন্তু আমি কি করলাম এতদিন? কিছুই না। তুমি একা সব সামলালে, খোঁজ করলে, প্রমাণ জোগাড় করলে, পরিকল্পনা করলে। আমি শুধু বলেছি খেতে দাও, ঘুমাতে দাও, বিরক্ত করো না। ঘরে মা তোমাকে দোষ দিয়েছে, আমি মুখ বুজে বসেছিলাম। তুমি বুঝতে পারোনি সেটা দোষ বলবো না। আমিও তো তোমাকে জোর করে বলিনি, ভেবেছিলাম আগে নিশ্চিত হই তারপর বলবো। তবে এটুকু সত্যি, তুমি আজ পাশে দাঁড়িয়েছো, লোকজন ডেকে এনেছো, আমার পেছনে ছিলে, এটাই আমার কাছে অনেক বড়। মালতী, আজ থেকে একটা কথা দিচ্ছি, তুমি যা ঠিক মনে করবে আমি পাশে থাকবো। এতদিন আমি ছিলাম না, ভুল ছিল, অনেক বড় ভুল। সংসারের সমস্যা তো দুজনের মিলিয়ে সামলানোর কথা, আমি একা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। এই কথাটা শোনার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। মনে মনে ভাবতাম একদিন তুমি ঠিক বুঝবে। কিছু মনে করো না, দেরি হয়ে গেছে জানি। দেরি হলেও ক্ষতি নেই, যে বোঝে সে একদিন না একদিন বোঝে। আজ বুঝেছো, তাতেই হয়েছে। মালতী, একটু বসো। কাল রাত থেকে ঘুম হয়নি, শুধু ভাবছি আর ভাবছি। তোমাকে অনেক কথা বলেছি এই কয়েক মাসে, শুনতে খারাপ লেগেছে জানি। বাপের বাড়ির কথাও তুলেছি সংসারের সমস্যার জন্য। তোমাকে দোষ দিয়েছি, বলেছি তুমি ঠিক মতো দেখো না। এসব বলা আমার উচিত হয়নি। মা, আমিও তো আপনাকে সব বুঝিয়ে বলতে পারিনি। আগে বললে হয়তো আপনি আমাকে বুঝতেন, সেটা আমারও ভুল। না, ভুলটা আমার বেশি। তুমি আগেই বুঝে ফেলেছিলে মোড়ল কি করছে, কেন করছে। আমি বুঝতে পারিনি, কারণ আমি মোড়লকে বিশ্বাস করতাম। এই গ্রামে এতগুলো বছর কাটিয়ে ভেবেছিলাম সে ভালো মানুষ, কিন্তু সে আমাদের সবাইকে ঠকাচ্ছিল। আর তুমি নতুন বউ হয়ে এই বাড়িতে পা রাখতে না রাখতেই তুমি একা লড়লে, একদম একা। মা, আপনি কঠিন ছিলেন, কারণ সংসারের দায়িত্ব আপনার কাঁধে ছিল। সব আপনি একা টানছিলেন। সেই চাপ থেকে মানুষ কঠোর হয়ে যায়, এতে কোনো দোষ নেই। কঠিন ছিলাম কারণ ভেতরে ভয় ছিল, সেই ভয় থেকে কঠোর হয়ে গেছিলাম।
কিন্তু তুমি ভয় পাওনি। তোমাকে আমি প্রথমে চিনতে আর বুঝতে পারিনি, তবে আজকে তোমায় বুঝলাম, চিনলাম। মা, এখন থেকে একসাথে সামলাবো তিনজনে। পরিবার তো একটাই, সেটা ভাঙলে কারোর লাভ নেই। হ্যাঁ মা, একটাই। তুমি এই পরিবারের আলো, সেটা বুঝতে আমার অনেক দেরি হলো। দেরি হয়নি মা, আপনি আজ বুঝেছেন, এটাই তো হলো। দেরি তো তখন হতো যদি বুঝতে না পারতেন। আপনি তো বুঝেছেন, এটাই অনেক। মালতী, জানো মোড়ল এখন গ্রামে ঘুরতেও পারছে না। রাস্তা দিয়ে গেলে মানুষ পাশ ফিরে দাঁড়ায়, কেউ কথা বলে না। আর গ্রামের লোকজনেরা নিজেরা একত্রে মিলিত হয়েছে, ঠিক করেছে পরের বছর থেকে সবাই একটু একটু করে মজুতে রাখবে, কারোর একার হাতে থাকবে না। এটাই তো দরকার ছিল। অভাব যখন আসে একা একা কেউ পারে না ঠেকাতে, সবাই মিলে ধরলে বোঝাটা হালকা হয়ে যায়। কিন্তু একটা কথা বলি, তুমি জানো সবাই তোমার কথা বলছে এই বউ না থাকলে এই বন্যায় আরো খারাপ হতো, মোড়ল আমাদেরকে আরো ঠকাতো। আমি কিচ্ছু করিনি রেনুদি, যা সত্যি সেটা মুখ ফুটে বলেছি, এটুকুই তো। এই কাজ কতজন পারে বলো তো? রান্না অনেকে পারে, কিন্তু সত্যি কজন বলতে পারে সবার সামনে দাঁড়িয়ে? বাবা ছোটবেলায় অসুস্থ ছিলেন বহুদিন ধরে, মা আগেই চলে গেছিলেন। সত্যি বলার ব্যাপারটা, সেটাও বাবার কাছ থেকে। বলতেন সত্যির পাশে দাঁড়ালে একা মনে হয় না, তোমার পাশে কেউ না থাকলেও সত্যিটা তো আছে। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ ছিলেন, আর এই গ্রামেও ভালো মানুষ আছে, অনেক আছে। শুধু একটু নাড়া দিতে হয়, একটু জাগিয়ে দিতে হয়। জেগে উঠলে মানুষ ঠিক পথে আসে। মালতী, একটা কথা বলো, তুমি এই গ্রামে এখন ভালো আছো তো? এখন ভালো আছি রেনুদি। মা একটু একটু করে বুঝছেন, আমার স্বামী পাশে দাঁড়িয়েছে, তুমি বন্ধু হয়েছো। এটুকু যদি থাকে তাহলে আর কি লাগে বলো তো? এটুকুই তো অনেক। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।